মা মারা যাওয়ার পর থেকেই বাবার মাঝে অদ্ভুত একটা পরিবর্তন এসেছে। খাওয়ার সময় ছাড়া সে তার রুম থেকে বের হয় না, আবার কাউকে তার রুমে ঢুকতেও দেন না। মাঝে মাঝে রাতের খাবার খেয়ে রুম থেকে ফিস ফিস করে কথা বলার শব্দ আসে। কারো সাথে যেন হেসে হেসে কথা বলেন। এ ব্যাপারে জিজ্ঞেস করলে বলে, গতকাল রাতেই তোর মা এসেছিল, তার সাথে কথা বলছি। ভাবলাম মায়ের কথা হয়তো এখনো বলতে পারিনি, তাই হয়তো এমন অদ্ভুত আচরণ করছেন। আগের তুলনায় অনেক বেশি খাবার খান তিনি। আবার বেশি নিয়ে সেটা কথা বলছি না, তবে সাধারণ একজন মানুষ যতটুকু খায় সে তার চাইতে দ্বিগুণ বেশি খায়। দিন দিন বাবার পাগলামি বেড়েই চলছে। মা মারা যাওয়ায় গিয়ে আজ 2 মাস হলো। এই 2 মাসে বাবা একবারের জন্য বাসার বাইরে যাননি, বাইরের আলো দেখেননি। অনেক চেষ্টা করে তাকে বাসা থেকে বের করতে পারিনি। আমার নাম আফরিন, আমার এক ভাই এক বোন। ভাইয়া পড়ালেখার সুবাদে কলেজে হোস্টেলে থাকে, বাবা আর আমি বাসায় থাকি। 2 মাস আগে হঠাৎ করে মা ঘুমের মাঝে স্ট্রোক করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আমাদের সব কিছু যেন অন্ধকার হয়ে যায় মাকে হারিয়ে। আমার ভাই বোন সে কষ্টে উঠতে পারলেও বাবা এখনো পারেননি। বাবা অনেক ভালোবাসতেন মাকে। বুঝে হওয়ার পর থেকেই তাদের কখনো ঝগড়া করতে দেখিনি, এমনকি কখনো কথা বলতে কাটাকাটিও হতো না। যদি সুখ দম্পতি কোনো উদাহরণই দিতে হয়, তাহলে আমার মা বাবা সেই উদাহরণই ছিল। আমি মাদ্রাসায় পড়ি, আলিয়া 2য় বর্ষে, তাই বোরকা ছাড়া বের হতে পারি না। ইসলামিক রাজনীতিবিদ মেনার চলার চেষ্টা করি। 5 ওয়াক্ত নামাজ পড়ি আর মাঝে মাঝে শেষ রাতে তাহাজ্জুদ পড়ি। এমনই একদিন রাতে তাহাজ্জুদ করছিলাম, হঠাৎ পাশের বাবার রুম থেকে মহিলার কণ্ঠে কান্না বেশি আসলো। ফুকফিয়ে ফুফকে কান্না করছে। আমি সালাম ফিরাতেই ধীরে ধীরে বাবার রুমের দিকে গেলাম। কান পেতে শুনের চেষ্টা করলাম কি হচ্ছে রুমে। শুনতে পেলাম একটা মহিলা কান্না করছে। আমি সালাম ফিরিয়ে ধীরে ধীরে বাবার রুমের দিকে গেলাম। কান পেতে শোনার চেষ্টা করলাম কি হচ্ছে রুমে। শুনলাম একটা মহিলা কাঁদছে আর কাকুতি মিনতি করে বলছে, আমাকে আর ডেকো না দয়া করে, আমার খুব কষ্ট হয় এখানে আসলে। যে আমাকে নিয়ে গেছে সে অনেক রাগ করে এটা নিয়েছে। বাবা বলছে, আমি যে তোমাকে না দেখে থাকতে পারি না, তুমি ছাড়া আমার এই পৃথিবীতে কে আছে। এটা শুনে মহিলা আরো কান্না করতে শুরু করলো। আমি সব কিছু শুনে খুব বেশি ভয় পেয়ে গেলাম। বাবা কার সাথে কথা বলছে? বাবার রুমে মহিলা মানুষ কিভাবে আসলো? আমি বয়ে বয়ে বাইরে থেকে ডাক দিলাম, বাবা তুমি ঠিক আছো? কার সাথে কথা বলছো এত রাতে? হঠাৎ মহিলার কান্নার আওয়াজ বন্ধ হয়ে গেল এবং আমি আবারও বাবা কইয়া ডাক দিলাম। রুমের পাশ তোপাস করে খুলে গেল। একটা কালো ছায়া খুব দ্রুত রুম থেকে বের হয়ে গেল। ছায়াটা বের হওয়ার সাথে সাথে আমার দরজাটা বন্ধ হয়ে গেল এবং মেইন দরজার সামনেই অদৃশ্য হয়ে গেল। আমার পুরো শরীর ঠান্ডা একটা অনুভূতি হলো। মনে হলো যেন একটা বরফের খণ্ড আমার পাশ দিয়ে গেল। আমি বয়ে সেখানে আসি, সেখানেই দাঁড়িয়ে রইলাম। এটা কি ছিল? বাবা কি জন্য কাউকে রুমে ঢুকতে দেয় না? আমি আবারও বাবাকে ডাক দিতে যাব, এমন সময় পিছন থেকে কারো উপস্থিতি টের পেলাম। কেমন যেন খসখস শব্দ করছে, যেমনটা নতুন কাপড় পরলে যেমন হয়। বয়ে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। জিন জাতি বলতে আল্লাহর একটা সৃষ্টি আছে, সেটা আমি জানি। কোরআনে তাদের নামে একটা সূরাও দিয়েছেন, সূরায়ে জিন নামে। আমি সেটাও জানি এবং কিন্তু কখনো তাদেরকে নিজ চোখে দেখার দুর্ভাগ্য হয়নি। তবে আজ মনে হলো আমি শেষ। কেউ তো আমার পিছন থেকে আসে, গলা দিয়ে একটা শব্দও বের করতে পারছি না। আমি তো বয়ে একেবারে অস্থির হয়ে যাচ্ছি। আমি আস্তে আস্তে পিছনে তাকালাম এবং পিছনে আমি তাকিয়ে যা দেখলাম তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। আমার মা নতুন লাল শাড়ি পরে দাঁড়িয়ে আছে হাসি মুখে। আমি বয়ে কান্না করে দিলাম। মা আমাকে খুব শান্ত গলায় বলল, এত রাতে তোর বাবাকে বিরক্ত করছিস কেন? যা গিয়ে ঘুমিয়ে পড়। আমি পুরো একটা অবাক হয়ে গেলাম। মা তো 2 মাস আগে মারা গিয়েছেন।
আমার চোখে ধীরে ধীরে অন্ধকার হয়ে এলো। তারপর কি হয়েছে আমার কিছুই মনে নেই। সকালে উঠে দেখলাম আমি আমার রুমের খাটে শুয়ে আছি। দেখলাম আমার রুমের দরজার ভিতর থেকেই বন্ধ। চোখ ডলতে ডলতে রাতের কথা শুনে মনে মনে করতে লাগলাম, কি হয়েছিল রাতে? এগুলো কি সত্যি নিশ্চিত স্বপ্ন ছিল? আমি যেহেতু আমার বিছানার দরজাও বন্ধ, কি বাজে স্বপ্ন দেখলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম প্রায় 10টা বেজে গিয়েছে। আমি তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নিলাম। 10:30টায় একটা ক্লাস আছে। খেয়াল করলাম বাবার রুমে দরজা হালকাটা ফাঁক হয়ে আছে। কি ভেবে যেন উকি মেরে দেখছেন, চাইতেই বাবা কি করে রুমে দেখলাম বাবা জানালার কাছে দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে আছেন এক মনে। মা মারা যাওয়ার পর চিরচেনা বাবাকে এখন কেমন যেন অচেনা মনে হয়। কারোর সাথে কথা বলে না। আমি নাস্তা করে বাবার জন্য টেবিলে নাস্তা রেখে বেরিয়ে পড়লাম মাদ্রাসার উদ্দেশ্যে। যাওয়ার আগে বাইরে থেকে বলে গেলাম, বাবা আমি মাদ্রাসায় যাচ্ছি, টেবিলে নাস্তা আছে, খেয়ে নিও। এই বলেই বাবার কাছ থেকে বিদায় নিয়ে আমি বাসা থেকে মাদ্রাসার উদ্দেশ্যে রওনা দিই। মাদ্রাসা থেকে আসতে আসতে আমার অনেক সময় হয়ে যায়, প্রায় বিকাল 4টা হয়ে যায়। আয়শা যখন আমি বাসায় ঢুকবো, বাবার মুখে ভয়ঙ্কর হাসি দেখে আমার কলিজায় যেন পানি নেই। তাজা তাজা 3টা চোখ বাটিতে রাখা, চোখগুলো যেন আমাকে কিছু বলতে চায়। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, বাবা এসব কি? বাবা বলল, তোর মা বলল তুই নাকি রাতে ঘুমাতে পারস না, তাই তোর জন্য এগুলো পাঠিয়েছে। এটা খেলে তুই খুব সুন্দর করে ঘুম দিতে পারবি, নে এটা খেয়ে নে মা। এই বলে বাটিটা আমার দিকে এগিয়ে দিল। আমি আর ঠিক করতে পারলাম না, পেটের ভিতর থেকে সব উল্টে পাল্টে আসছে আমার। মুখ চেপে এক দৌড়ে চলে গেলাম ওয়াশরুমে। গিয়ে গদগদ করে বমি করে দিলাম, বমি করে কান্না করে দিলাম। কি হচ্ছে এগুলো? বাবা এমন করছে কেন? কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বয়ে বয়ে বের হলাম। দেখলাম বাবা সেখানে আর নেই, সেই বাটিটাও নেই। তাড়াতাড়ি মেইন দরজা বন্ধ করে বাবার রুমে গেলাম। কয়েকজন ডাক দিল বাবা বলে, কিন্তু ভিতর থেকে কোনো সাড়া শব্দ পেলাম না। তাই দরজাটা হালকা ধাক্কা দিয়ে উকি মেরে দেখলাম বাবা আছে কিনা, কিন্তু কোথাও বাবাকে দেখতে পেলাম না। গেল কোথায় ভাবলাম, আজকে তার রুমে প্রবেশ করে দেখব, যেন সেখানে কাউকে তার রুমে ঢুকতে দেয় না। কি রহস্য লুকিয়ে আছে, কি এক অদ্ভুত আচরণ করছেন। বাবার রুমে প্রবেশ করতে যাব, এমন সময় মেইন দরজায় ঠোকা। আমি চমকে গেলাম, বুকে তুতু দিয়ে আস্তে আস্তে দরজা খুলে দিলাম। এই সময় আবার কে এলো? দরজায় খুলে দেখলাম বাবা দাঁড়িয়ে আছে। বাবার হাত পায়ে কত চিহ্ন, সেখান থেকে চুপ চুপ করে রক্ত পড়ছে। এবং আমি অবাক হয়ে বললাম, বাবা তুমি বাইরে কখন গেলে? আর এই কত চিহ্ন কিসের? কি হয়েছে তোমার? বাবা একটু রাগের সুরে বললেন, তোর মায়ের কাটাটা দেখতে গিয়েছিলাম। তুই মাদ্রাসা থেকে কখন এলি? আমি যেন আকাশ থেকে পড়লাম। বাবা যদি বাইরে থাকেন তাহলে একটু আগে আমি কাকে দেখলাম যে আমার চোখগুলো খাওয়ার জন্য বলছিল? আমাকে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বাবা কিছু না বলেই পাশ দিয়ে চলে গেলেন তার রুমে। গিয়ে দরজা বন্ধ করে দিলেন। বাবা কি করার চেষ্টা করছে? কিছু একটা তো লুকিয়ে আছে সবার কাছ থেকেই। এটা তো স্বপ্ন ছিল না, বাবার রূপে সে কে ছিল তাহলে? আর তখন কি সত্যি অ্যাক্সিডেন্ট হতে বাবা দেখেছিল মাদ্রাসার সামনে? তাহলে অ্যাক্সিডেন্ট হতে আমি ছাড়া আর কেউ খেয়াল করলো না কেন? আমি আর কিছুই ভাবতে পারছি না, সব কিছু উল্টাপাল্টা হয়ে যাচ্ছে আমার। আমি তাড়াতাড়ি করে রুমের কাছে গিয়ে ভাইয়াকে ফোন করলাম এসব কি হচ্ছে বাসায় জানানোর জন্য, কিন্তু ভাইয়া ফোন উঠালো না। কয়েকবার চেষ্টা করলাম ভাইয়াকে ফোন করার জন্য। এইভাবে কখন যে বিছানায় গা এলিয়ে দিয়ে ঘুমিয়ে গিয়েছিলাম তা জানি না। একটা ভয়ানক স্বপ্ন দেখে আচমকা ঘুম ভেঙে গেল। কিছুর শব্দ শুনে দেখলাম আমি ঘামে ভিজে গেছি। স্বপ্নটা মনে করার চেষ্টা করলাম। 4জন কালো কোট টাই পরা মানুষ আমার দরজার সামনে দাঁড়িয়ে আছে। সবার মাথায় কালো রঙের টুপি, তাদের মুখগুলো অস্পষ্ট এবং ঘুমটাও একটা কফিন হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। 4জন একসাথে একটা কথা বলে উঠল,
আমরা তোকে নিতে এসেছি, কফিনে শুয়ে পড়। এই বলেই তারা কফিনটা নিচে রাখলো এবং সেটার উপর থেকে ডাকনাটা সরালো। বাবার নিতর মরদেহটা সেখানে চোখে খোলা অবস্থায় পড়ে আছে। সব কিছু যেন আমার সামনেই ঘুরছে। আমি আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম বাবার কপালে উপর আরেকটা চোখ জন্ম নিয়েছে। এই তৃতীয় চোখের মানে কি? যখনই আমি সেই তৃতীয় চোখটা সম্পর্কে করতে যাব, ঠিক তখনই একটা শব্দে আমার ঘুম ভেঙে দিল। এটা আমি কেমন স্বপ্ন দেখলাম? তাকিয়ে দেখলাম রাত 12:05 মতন বাজে। তার মানে আমি সেই বিকালে ঘুমিয়েছিলাম, এখন মধ্যরাত। পেটের ভিতর আমার ভীষণ ক্ষুধা চুচো করছে, আবার মনে মনে অদ্ভুত একটা ভয়ও কাজ করছে। যদি এটা স্বপ্নই ছিল, কিন্তু বাবার কপালে তৃতীয় চোখটা কিসের ইঙ্গিত ছিল? তখন সেই বাটিটাকে 3টা চোখ দিয়ে হঠাৎ জানালার দিকে ডিল মারার শব্দ। কেউ বাইরে থেকে জানালায় ডিল মারছে। আমি উঠে জানালা হালকা ফাঁকা করে দেখার চেষ্টা করলাম। বাইরে অনেক আগুনের রোশনি দেখা যাচ্ছে। এবার কৌতূহল বশত জানালা পুরো খোলার চেষ্টা করলাম, তাকালাম, আর আমি অবাক হয়ে গেলাম। দেখলাম অনেকগুলো মোমবাতি জ্বলছে রাস্তার। একটা হার্ড সার্কেল বানানো হয়েছে বড় করে, তারই মাঝে ফুল দিয়ে লেখা হ্যাপি বার্থডে আফরিন। এটা নিশ্চয়ই পাগল গালিবের ভাইয়ের কাজ। আজ আমার জন্মদিন ছিল, সেটাই ভুলেই গিয়েছিলাম, কিন্তু উনি ঠিকই মনে রেখেছেন। মনে মনে খুব খুশি হলাম। সেটা তাকে দেখানো যাবে না, তাহলে ভাববে আমি পার্টিতে গিয়েছি। কিন্তু গাবিল ভাইয়া কোথায়? তাকে তো আশেপাশে দেখছি না। আস্তে আস্তে রুম থেকে বের হলাম। বাবার বন্ধ রুমটার দিকে তাকালেই গায়ে কাঁটা দিয়ে উঠে। আমি খুব শান্তভাবে বাসার মেইন দরজা খুলে রাস্তায় চলে গেলাম তাড়াতাড়ি। গবিল ভাইয়া নিশ্চয়ই আশেপাশে কোথাও আছে, আমাকে দেখলেই বেরিয়ে আসবে। আমি গিয়ে মোমবাতির হার্ট সার্কেলের ভিতরে গিয়ে দাঁড়ালাম আর আশেপাশে তাকিয়ে গবিল ভাইয়াকে খুঁজছিলাম। হঠাৎ দেখলাম ফুল নিয়ে আমার নামের উপর একটা কাগজ বাজ করে রাখা। আমি কাগজটা উঠিয়ে সেই বাজগুলো খুলে দেখলাম কিছু লেখা আছে সেখানে। আমি পড়তে শুরু করলাম। প্রিয়, তুমি যদি এই 2 বছরে আগে জন্মগ্রহণ করতে, তাহলে কি হতো জানো? বিজ্ঞানী আইজন নিউটনের এরকম করে ব্যাখ্যা অনেক কিছু লেখা, কিন্তু কাজী নজরুল হয়তো বিদ্রোহীর কবিতা ছেড়ে এইরকমভাবে অনেক লম্বা গল্প লেখা। গবিল ভাইয়া একগাল হেসে বলল, আবরণ চাচার বউয়ের মুরগি চুরি করছি, সেগুলো বিক্রি কইরা এই আয়োজন করছি। আমি আর হাসি আটকে রাখতে পারলাম না। হাসতে হাসতে গবিল ভাইয়ার সামনের দিকে বললাম, আপনি আসলেই একটা পাগলা, শুধু শুধু পাগলামি করেন। পাগলের সর্দার আপনি। গবির ভাইয়া একটু অবাক হয়ে জিজ্ঞেস করলো, তোমার মুখটা এরকম শুকানো লাগছে কেন? কি হয়েছে তোমার? তোমাকে খুব ক্লান্ত দেখাচ্ছে। বাসায় যা হচ্ছে তাতে আমি সত্যিই ক্লান্ত অনেক, কিন্তু গাবির ভাইয়াকে এসব বুঝতে যাবে না। বললাম, তোমার কিছু হবে না ভাইয়া, এসব পড়ালেখা একটু চাপ যাচ্ছে। গাবিল ভাইয়া একদম আর আমার কাছে এসে ভালো করে লক্ষ্য করে বলল, আমার তো মনে হচ্ছে না, নিশ্চয়ই কোনো সমস্যা হচ্ছে। তুমি যেহেতু আমাকে বলবে না, তাহলে আমি নিজেই খুঁজে বের করব। মনে রেগে গিয়ে আমি সব বললাম। তোমার পাশেই কাঁঠালের আটার মতন লেগে আছে। আমি কথাগুলো বললাম, বাদ দেন এসব বলেই সকালে এভাবে হুট করে চলে গিয়েছে কেন? আগে থেকেই যাই কথা শুনলাম, আপনাকে এখন পর্যন্ত বাসায় এগিয়ে না দিয়ে যেতেন না। গবিল ভাইয়া আমাকে অবাক করে দিয়ে বললেন, সকালে যখন তোমার সাথে হাঁটছিলাম, তখন দেখলাম একটু দূরেই তোমার বাবা আমার দিকে রাগান্বিত দৃষ্টিতে দাঁড়িয়ে আছে। আমি এটা দেখে চলে আসি সেখান থেকে। হবু শ্বশুরের হাতে মায়ের খাওয়ার শখ নেই আমার। তুমি কি যেন দেখনি আমার বাবাকে দাঁড়িয়ে থাকতে। আমি কি বললাম ভেবে পাচ্ছি না। তার মানে আমি দেখি বাবাকে, যার অ্যাক্সিডেন্ট হলো সেটাও মিথ্যে ছিল না। বাবা কি আমাকে অনুসরণ করেছিল? এবং সেই বলেই আমি ততমতো খেয়ে বললাম, হে ভাইয়া, সব ঠিক আছে, আমি এখন যাই।
আর অনেক অনেক ধন্যবাদ এমন সারপ্রাইজ দেওয়ার জন্য। আর আমার জীবনের সেরা উইশ ছিল এটা। গবিল ভাইয়া পিছন থেকে ছোটো একটা গিফট বক্স এগিয়ে দিয়ে বলল, এটা তোমার জন্য। আমি মুচকি হেসে গিফটের বক্সটা তুলে নিয়ে চলে এলাম বাসায়। বসে বসে একটা বইয়ের মাঝে গবিল ভাইয়ার যেন আমার সাহসের কারণ। কেননা সেখান থেকে আমার অনেক কিছু শেখার আছে, এবং কিন্তু আমার জন্য না জানি তার কোনো ক্ষতি হয়ে যায়, আর এটা আমি মানতে পারবো না। বাসায় বসে গিফট বক্সটা টেবিলে রেখে আমি রান্না করে গেলাম চা বানাতে। মাথাটা বন বন করে ঘুরছে, চা খেলে হয়তো ভালো লাগবে। আমি চুলায় গরম পানি বসিয়ে দাঁড়িয়ে আছি, এমন সময় বাবার রুম থেকে যেন একটা অদ্ভুত শব্দ আসলো। দেওয়ালে হাতুড়ি দিয়ে বাড়ি দেওয়ার যেমন শব্দ আসে ঠিক তেমনই। এত রাতে বাবা কী করছে রুমে? আমি ধীরে ধীরে এগিয়ে গেলাম সেদিকে। দেখলাম বাবার রুমে দরজার নিচ দিয়ে সাদা ধোঁয়া বের হচ্ছে। ধোঁয়া আসলো কোথা থেকে? আমি তাড়াতাড়ি গিয়ে বাবার রুমের দরজায় বাড়ি দিলাম কয়েকবার। বাবা, কি হয়েছে তোমার? রুমে ধোঁয়া কেন? বাবা দরজা খুলে, কি করছো তুমি? হঠাৎ রান্নাঘর থেকে থালা বাসন পড়ে যাওয়ার শব্দ পেলাম। সব কিছু যেন ছুঁড়ে ফেলে দিচ্ছে। আমি অবাক হয়ে দৌড়ে গেলাম সেখানে, এবং গিয়ে দেখলাম সব ঠিক আছে, শুধু গরম পানি বসানোর পাত্রটা ফ্লোরে পড়ে আছে, চুলাও নিবানো অবস্থায়। এবার আমি আয়াতুল কুরসি পড়া শুরু করলাম। বুঝতে পারছি এখানে যা কিছু হচ্ছে তা স্বাভাবিক কিছু নয়, নিশ্চয়ই বাবা কিছু করেছে সবার চোখের আড়ালে। আমি আয়াতুল কুরসি পড়তে পড়তে বাবার রুমের সামনে গিয়ে তাকে ডাক দিলাম, বাবা দরজা খুলো। তুমি কি করতে চাচ্ছ? আমাকে কি তোমার আজকে জবাব দিতেই হবে? হঠাৎ দোপাস করে বাবাকে রুমে দরজা খুললো। পুরো রুম ধোঁয়ায় ভর্তি, কিছুই দেখা যাচ্ছে না। আমি প্রথমে আস্তে আস্তে করে ডাক দিলাম, বাবা তুমি কোথায়? সারা শব্দ না পেয়ে আমি বয়ে বয়ে রুমে প্রবেশ করলাম। ধোঁয়ার মাঝে কেমন হাড়ুড়ির মাঝে ঢোকার শব্দ। ঝাপসা ঝাপসা দেখতে পেলাম খাটের এক কোণে বাবা হাড়ি নিয়ে বসে আছে এবং পেটেল টুরছে। উল্টো হয়ে আমার বাবার মুখটা দেখতে পাচ্ছি না। আমি ডাক দিলাম, বাবা কি করছো তুমি? কথার কোনো জবাব না দিয়েই তার মাঝে পেরেক ঢুকাই যাচ্ছে। আমি ধীরে ধীরে তার দিকে এগিয়ে যাওয়ার সময় কিছু একটা সাথে উষ্টা খেয়ে সামনে উপুর হয়ে পড়ে গেলাম আমি ফ্লোরে। এটা কি কোনো মানুষের শরীর হবে? এখানে কে শুয়ে আছে তাহলে? হঠাৎ পেরেক ঢুকার শব্দটাও বন্ধ হয়ে গেল। তাকিয়ে দেখলাম সেখানে কেউ নেই। বাবা তো এইমাত্র এখানে বসে হাতুড়ি দিয়ে পেরেক ঢুকাচ্ছিল। তাহলে কে কোথায়? আর কোথায় শরীরটাই কার? আস্তে আস্তে করে রুমের ধোঁয়াও কমতে লাগলো। এখন ধোঁয়া পুরোই রুম পরিষ্কার হয়ে গেল, এবং দেখলাম তাতে আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। যার সাথে উষ্টা খেলাম আমি পড়েই গেছিলাম, সেটা আমার শরীর ছিল। অচেতন অবস্থায় সেখানে পড়ে আসি, এবং তাহলে কে সেখানে পেরেক ঢুকাচ্ছিল? আমি আশ্চর্যর চরম সীমায় পৌঁছে গেলাম যখন দেখলাম গাবির ভাইয়ার সাথে গিফট বক্সটা আমার মাথার কাছে পড়ে আছে। আমি তাড়াতাড়ি করে গিফট বক্সটা হাতে নিলাম। এটা এখানে আসলো কিভাবে? বাবাকে ধাক্কা দিতে দেখলাম, বাবা কি হয়েছে তোমার? উঠো, এখানে শুয়ে আছো কেন? বাবা হঠাৎ খেয়াল করলেন আমার হাতের রক্ত এবং সেই গিফট বক্স থেকেই বের হচ্ছে। এটা কি হচ্ছে? আমি আস্তে আস্তে বক্সটা খুললাম, দেখার জন্য ভিতরে যাচ্ছি। বক্সটা খুলে যা দেখলাম তাতে আমি বর নেই। আমার সেই 3টি তাজা চোখ সেই বক্সের ভিতর, সেগুলো থেকেই রক্ত বের হচ্ছে। আমি সাথে সাথেই সেটা ছুঁড়ে ফেলে চিৎকার দিলাম। বাবার দিকে তাকাতেই দেখলাম বাবার চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। আমি বয়ে পিছনে গেলাম এবং বললাম, বাবা। সাথে সাথে কপালে একটা 3টা চোখ ভেসে এসলো, যেমন একটা স্বপ্নের সেই কফিনের ভিতর দেখছিলাম 3টা চোখ আমার দিকে তাকিয়ে আছে। হঠাৎ বাবা খপ করে আমার হাতটা ধরে ফেললেন আর বললেন, আফরিন তুই পালিয়ে যা। এইটুকু বলেই বাবা জ্ঞান হারিয়ে ফেললেন। 3য় চোখটাও উধাও হয়ে গেল, এবং এটুকু বলেই বাবা আবারও জ্ঞান হারিয়ে ফেললেন।
কিন্তু বয়ে আমি কাঁদতে কাঁদতে বাবাকে ডাকতে লাগলাম, বাবা কি হয়েছে তোমার? এগুলো করছো সবার অজান্তে, কেন হচ্ছে এগুলো? বাবা উঠো তুমি। বাবা আর কোনো কথাই বলল না। আমি নিজেকে সান্ত্বনা করে বাবাকে টেনে নিয়ে কোনো মতে খাটে শুয়াইয়া দিলাম। তারপর যখন বের হব বাবার রুম থেকে, তখন লক্ষ্য করলাম বাবা শুয়ে আছে। ঠিক তখনই পাশে বাবার শুয়ে থাকা ছায়াটা পড়ে দেখলাম, কিন্তু দেওয়ালে থাকাটা বাবাটা না। স্পষ্ট করে দেখা যাচ্ছে ওই ছায়াটা মাথার লম্বা লম্বা দুইটা শিং আর নাকটা অনেক উঁচু। কিন্তু এইবার বাবার দিকে তাকাচ্ছি, আবার ছায়াটার দিকেও তাকাচ্ছি। হঠাৎ ছায়াটা দাপ করে উঠে বসে পড়লো। বাবা তো শুয়াই আছে। এটা দেখে আমি আবারও বাবার রুমে দোয়ারে টান দিয়ে বন্ধ করে এলাম। দৌড়ে নিজের রুমে হাঁপাতে হাঁপাতে কয়েক গ্লাস পানি খেয়ে নিলাম। বাবা যা হচ্ছে এগুলো কিছুই স্বাভাবিক নয়। নিজের বাসায় এগুলো কি হচ্ছে? হঠাৎ আমার চোখটা যেন অনেক সাউন্ডে নিজের ফোনটা বেজে উঠলো। আমি চমকে গেলাম, দেখলাম ভাইয়া ফোন করেছে। আমি তাড়াতাড়ি করে ফোন উঠিয়ে কেঁদে দিলাম, বললাম ভাইয়া, বললাম ওপাশ থেকে কোনো আওয়াজ আসছে না। আমি কেঁদেই চলছি। হঠাৎ এক কণ্ঠে ভেসে উঠলো, আফরিন, আমি আদিলের বন্ধু বলছি। কাল বিকাল থেকে আদিল নিখোঁজ। ওর ফোনটা কলেজের পিছনে পাওয়া গেছে। এটা শুনে আমার কান্না বন্ধ হয়ে গেল। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে আদিল ভাইয়া? আমার ভাই নিখোঁজ মানে? এটা কিভাবে হলো? কি বলবো, কাল বিকাল থেকে আমরা মাঠে খেলতে গিয়েছিলাম। হঠাৎ বলল ওর বাবা এসেছে দেখা করতে। কিছুক্ষণের মধ্যে আসছি, কিন্তু আর ফিরে আসলো না। সন্ধ্যা হয়ে গেল, হোস্টেলে ফিরে আসেনি। আমরা অনেক খোঁজাখুঁজি শুরু করলাম। ওর ফোনে রিং হচ্ছিল, কিন্তু রিসিভ করছি না। অবশেষে কলেজের পিছনে ওর মোবাইলটা পাওয়া যায়। সব শুনে আমি যেন ব্যঙ্গে পড়লাম। ভাইয়া নিখোঁজ মানে? আমি কাঁদতে কাঁদতে আর কোনো কথা বললাম না। ওপাশ থেকে সে বলল, চিন্তা করো না, কান্নাকাটি করো না, বিষয়টা তোমার বাবাকে জিজ্ঞেস করো। সে সত্যি সব কিছু জেনে এবং সেখানে গিয়েছিল কিনা আদিলকে দেখতে। এদিকে আমার খোঁজ চালিয়েই যাচ্ছি। আদিলকে খোঁজার সর্বোচ্চ আমরা চেষ্টা করছি। এই বলে উনি ফোন রেখে দিলেন। আমি মুখ চেপে খাটে বসে পড়লাম। কি হচ্ছে সেখানে? ভাইয়া কোথায় গেল? বাবা ওর হুঁশ নেই। তাতে আমি জিজ্ঞেস করলাম, ভাইয়াকে তো দেখেছি না। আমি একটা মেয়ে, এখন কি করব? এসব ভাবতে ভাবতে তখনই শব্দ পেলাম ওয়াশরুমের ট্যাপ থেকে পানি পড়ছে। আমি ভাবলাম হয়তো বাবা উঠেছে। তাড়াতাড়ি করে সেদিকে চলে গেলাম, কিন্তু বাবার রুম তো বন্ধ। সেই ছায়াটার কথা মনে হতেই আমার বাবার রুমে উকি দেওয়ার সাহস হলো না। তাহলে ওয়াশরুমে কে? এখনও পানি পড়ার শব্দ বন্ধ হচ্ছে না। মনে হচ্ছে কেউ সেখানের হাত মুখ ধৌত করছে। আমি ওয়াশরুমের কাছে গিয়েই ডাক দিলাম, এবং বাবা কে ভিতরে? সেখানে এবার পানি পড়ার শব্দ বন্ধ হয়ে এলো, আর কোনো শব্দ আসছে না। আমি আবারও বাবাকে ডাক দিলাম, কিন্তু বাবা কোনো সাড়া শব্দ নেই। এবং আমি গিয়ে ওয়াশরুমের দরজা হালকা ধাক্কা দিতেই সেটা খুলে গেল। কিন্তু বয়ে বয়ে উকি দিলাম, সেখানে কেউ নেই। তাহলে পানি ছাড়ছিল কে? আমি ওয়াশরুমে ঢুকেই চারিদিক চোখ বুঝলাম এবং দেখলাম ডাস্টবিনে কয়েকটা লম্বা লম্বা সাদা চুল। অথচ বাবার চুল অনেক ছোট, আর বাবার চুল তো সাদা না। তাহলে সেখানে সাদা চুল কার হতে পারে? আমি তাড়াতাড়ি করে অজু করে নিলাম এবং রুমে গিয়ে জায়নামাজ বিছিয়ে সালাত আদায়ে দাঁড়িয়ে পড়লাম। এই মুহূর্তে আল্লাহ ছাড়া আমাকে কেউ সাহায্য করতে পারবে না। আমি নামাজ পড়ছি। ভাইয়ার কথা মনে পড়তেই আমি চোখ বেয়ে পানি পড়ছে। নামাজের মাঝে দোয়া করছি, আল্লাহ এসব থেকে আমি মুক্তি চাই। যখনই সিজদায় গেলাম তখন মনে হলো আমার ওয়াশরুমে কেউ ঢুকছে। আমার রুমে কেউ ঢুকছে এবং ওয়াশরুম থেকে সোজা আমার রুমে এসে গেল। আর বাড়ি বাড়ি পায়ের শব্দে পুরো ফ্লোর কমপ্লিত হয়ে গেল। সেই হাঁটার শব্দে গিয়ে আমার পড়ার চেয়ারে বসে পড়লো। মনে হচ্ছে আমি বয়ে সিজদা থেকে উঠছি না মাথা।
যেভাবে আসি সেভাবেই বসে পড়ে রইলাম আর আল্লাহর কাছে দোয়া করতে লাগলাম কান্না করে। এভাবে কিছুক্ষণ কেটে গেল। হঠাৎ মনে হলো সে চেয়ারে বসে উঠছে, আমার বিছানায় উঠে বসে পড়লো। আমি কাঁপতে কাঁপতে সিজদা থেকে উঠলাম, ডান থেকেই সালাত ফিরালাম, বামের দিকেই আমার বিছানা, সেদিকে সালাম ফিরানোর ভয় করছে। যদিও সত্যি বিছানাত কেউ থাকে। আমি বয়ে বয়ে চোখ বন্ধ করে বামের দিকে সালাম ফিরালাম। এরপর আস্তে আস্তে করে চোখ খুলে তাকালাম এবং যা দেখলাম তাতে আমি বাকরুদ্ধ। আমি পুরো শরীর ঠান্ডা হয়ে গেছে। দেখলাম আমি নিজের বিছানায় শুয়ে আছি এবং আমার চোখের জায়গায় কোনো চোখ নেই, শুধু কপালে একটা চোখ, মুখে ভয়ঙ্কর হাসি। ঠিক আছে, আমি সেই পোশাক পরে আছি সেই পোশাক পরে আছি। আমার মুখে কোনো শব্দ হচ্ছে না, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। দোয়া দুরুদ পড়ছি, সেই শক্তিটাও নেই। কোনো মতে পড়লাম আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সেটা আমি পড়ে সাথে সাথে সেই কালো মানবটা অদৃশ্য হয়ে গেল। আমি তাড়াতাড়ি উঠে জায়নামাজটা রেখে বাবার রুমের দিকে যেতে না যেতেই আমার ফোনটা বেজে উঠল। আমি দৌড়ে গেলাম ফোনের কাছে, এই ভেবেই হয়তো ভাইয়ার কোনো খোঁজ খবর পাওয়া গেছে কিনা। এবং সেখানে গিয়ে ঘটল উল্টো বিপত্তি। গেলাম সেখানে, কিন্তু না, গভীর ভাইয়া ফোন করেছে। রাত তখন প্রায় 3টা বাজে। এত রাতে সে কেন ফোন করলো? আমি নিজেকে শান্ত করে নর্মালভাবে ফোন উঠিয়ে বললাম, এত রাতে আবার ফোন করেছো কেন? আমার তো জন্মদিন তো শেষ, এখন কিসের উইশ করবে? গভীর ভাইয়া বলল, আমি তো এখনো যাইনি। তুমি এত রাতে ছাদে কি করছো? আমি যখন চলে যাচ্ছিলাম তখন দেখলাম তুমি ছাদের রেলিংয়ের ওপর দাঁড়িয়ে আছো খোলা চুলে। তোমাকে ডাক দিলেও তুমি আমার কথা শুনতে পাওনি। আমি অদৃশ্য হয়ে বললাম, আমি ছাদে মানে পাগল হলেন নাকি? এত রাতে আমি ছাদে যাব কেন, তাও আবার খোলা চুলে? আমি এখন কোথায়? গভীর ভাইয়া বলল, আমি তোমার বাসায় নিয়ে একটু আগেই তোমার ছাদ দেখে নেমে চলে গেল। এই ডাকার পরও তুমি তাকালে না। এই ভাবলাম যে তোমাকে জিজ্ঞেস করে দেখি ছাদে কি করছিলে এত রাতে। আমি তো ভেবেছিলাম যে তুমি আর হাত নাড়িয়ে বিদায় দেওয়ার জন্য এসেছি। আমি বুঝতে পারলাম যে একটু আগে যাকে আমি বিছানায় দেখেছি হয়তো সে গভীর ভাইয়াকে দেখা দিয়েছে। আমি ঠিক করলাম গভীর ভাইয়াকে সব খুলে বলবো, কারণ এই মুহূর্তে তাকে ছাড়া আমার কাউকে আর বিশ্বাস করা যাবে না। আমি বললাম, ভাইয়া আপনি এখানে নিচেই দাঁড়ান, আমি আসছি, অনেক কিছু বলার আছে আপনার সাথে। এই বলে ফোনটা রেখে নিচে যাওয়ার জন্য পা বাড়ালাম। ঠিক তখনই মেইন দরজার 2টা ঢোকার টের পেলাম। তাহলে কি গভীর ভাইয়া নিচে দাঁড়িয়ে আছে এবং বাসায় চলে এলো? আমি এই ভেবেই দরজা খুলে গভীর ভাইয়াকে নিচে, এবং সেখানে গভীর ভাইয়া ছিল না, বরং স্বপ্নে দেখা সেই কফিনটা রাখা। আমি ভরকে গেলাম এবং তাড়াতাড়ি দরজা খুলে দিলাম। নিশ্চয়ই কফিনের ভিতর বাবার রূপে সেই 3 চোখওয়ালা জিনিসটা থাকবে। আমি বয়ে দৌড়ে রুমে এসে গভীর ভাইয়াকে কে বলেছে বললাম, ভাইয়া আমি নিচে আসতে পারবো না, আপনি প্লিজ উপর আসেন। কেন, নিচে আসলে কি সমস্যা? নিচে আসতে পারবে না কেন? কোনো সমস্যা আছে নাকি? আমার হবু শ্বশুর তোমাকে আটকে রেখেছে, এখন আমাকে নায়কের মতন গিয়ে তোমার বাবাকে বন্দিখানা থেকে তোমাকে ছাড়িয়ে আনতে হবে, এটা নাকি? ভাইয়া প্লিজ মজা কইরেন না, এখন মজা করার সময় নেই। সত্যি সত্যি আমি অনেক বিপদে আছি, আমাকে আপনি বাঁচান। গভীর ভাইয়া বুঝতে পারলেন যে এই ব্যাপারটা অনেক সিরিয়াস, তাই ফোনটা রেখে তাড়াতাড়ি ওপারে উঠতে লাগলেন। এই মাঝেই বাবার রুম থেকে এক মহিলার কণ্ঠে চিৎকার বেশি আসলো। আমি ততমতো হয়ে গেলাম। ধীরে ধীরে বাবার রুমের দিকে গেলাম। বাবা ফিস ফিস করে কাকে যেন বলছে, শান্ত হও, চিৎকার করো না, আফরিন উঠে যাবে ঘুম থেকে। সেই মহিলা কণ্ঠে বলে উঠল, আমার ছোটো ছেলে তোমার জন্য মারা গেল, আর মেয়েটাও মরার পথে। কেন করলে এমনটা, কেন? এটা আমার মায়ের কণ্ঠ। আমি যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। আমি মুখ চেপে ধরে শব্দ ছাড়া চিৎকার করে কান্না করতে লাগলাম। তখনই দরজা ঢোকার শব্দ পেলাম। নিশ্চয়ই গভীর ভাইয়া এসেছে। সাথে সাথে আমার বাবার রুম থেকে কথা বলা বন্ধ হয়ে গেল। চারিদিক সম্পূর্ণ নিস্তব্ধতা। আমি চোখের পানি মুছে তাড়াতাড়ি গিয়ে দরজা দিলাম। দেখলাম গভীর ভাইয়া হাসি মুখে দাঁড়িয়ে আছে। সেখান থেকে কফিনটা ছিল না। আমি তাকে দেখে প্রাণ ফিরে পেলাম। যা হচ্ছে আমি তাতে কিছুই একা একা আমি পাগল হয়ে যেতাম।
গভীর ভাইয়া আমাকে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, কি হয়েছে আফরিন, এত রাতে তুমি ঘুমাওনি? নিচে না কারো বাসায় ডাকলে? কি সমস্যা আমায় বললো। আমি গভীর ভাইয়াকে রুমে এনে সব বুঝিয়ে বললাম এবং শুরু করলাম। আমি যখন এগুলো বলছিলাম তখনই বারবার আমার শরীর কেঁপে উঠছে। সব কিছু বলার পরও আমি কান্না করে দিলাম। গভীর ভাইয়া সব কিছু শুনে অবাক হয়ে বলল, এত ভয়ঙ্কর কিছু হয়ে গিয়েছে আর তুমি আমাকে এই কিছু আগে কখনো জানাওনি। যদি তোমার কিছু হয়ে যেত তুমি আমাকে জানানোর আগেই তাহলে কি হতো? ভাইয়া প্লিজ আজকে রাতটা আমার সাথেই জেগে থাকবেন। সকাল হলেই আমি কোনোভাবেই কোনো হুজুরের কাছে যাব এবং কোনো কবিরাজের কাছে যাব। তার আগ পর্যন্তই আমাকে একা ছেড়ে দিয়েন না। গভীর ভাইয়া হালকা হেসে উঠল। এই চিনলে এতদিন আমাকে, শুধু আজকের রাতটা কেন, তোমার যে সারাটা জীবন তোমার সাথে আমি একা থাকতে চাই। তুমি আর আমি তো সেটাই চেয়েছিলাম। ভাইয়া আমাকে ভুল বুঝবেন না, আমার উপর দিয়ে যা গিয়েছে তাতে আমার মাথা ঠিক নেই। আমার কথাগুলো শুনে আপনার কষ্ট হবে, আমাকে মাফ করে দিয়েন। ঠিক আছে, এখন বললো তোমার বাবা কোথায়? একটু আগেই নাকি তার রুম থেকে তার মৃত মায়ের কথা শুনতে পেয়েছে। চলো গিয়ে দেখি শ্বশুরি আম্মা এখানে আসে নাকি, থাকলে দোয়া নিয়ে আসতো। আপনি এখনও মজা করেন। এবং সত্যি সত্যি মায়ের কণ্ঠ শুনতে পেয়েছিলাম এবং মা বলেছিল তার ছেলে সে নাকি মেরে ফেলা হয়েছিল। তার মানে কি? আদিল ভাইয়া সত্যি সত্যি এই বলে কান্না করে দিলাম। গভীর ভাইয়া আমাকে সান্ত্বনা দিয়ে বলল, কান্নাকাটি করো না, এমন কিছু হয়নি যে আমাকে আগে খুঁজে বের করতে হবে। এগুলো কোনো কথা, কোনো কারণ ছাড়াই তো এসব হবে না। নিশ্চয়ই তোমাকে বাবা কিছু গোপন বলেছে এবং সবার থেকে চলে গিয়েছে সেখানে কিছু করতে। এবং আমি আর গলিব ভাইয়া আস্তে আস্তে বাবার রুমের দিকে গেলাম। আমি হালকা ধাক্কা দিয়ে দরজাটা খুলে দিলাম। বাবার রুমে সম্পূর্ণ অন্ধকার। আমি যখন বের হয়েছিলাম তখন রুম থেকে তখন তো বাতি জ্বালানো ছিল। রুমের ভিতর ঢুকেই দেখি কিছুই নেই সেখানে। গভীর ভাইয়া তার ফোন বের করে ফ্ল্যাশ চালানোর চেষ্টা করছে, কিন্তু তার ফোন বন্ধ আছে। ভাইয়া বলল এখন আসার কোনো শব্দ, ফোনে ফুল চার্জ ছিল, বন্ধ হওয়ার কোনো কথাই নেই ফোন। তাহলে খুব অবাক করা বিষয় এটা। আমি দেওয়ালে হাত দিয়ে বাতির সুইচ খুঁজতে লাগলাম এবং পেয়েও গেলাম। কয়েকবার চেষ্টা করার পর রুমের বাতি জ্বলে উঠল এবং আমরা দুজনই বয়ে পিছনে গেলাম। বাবা খাটের ওপাশ আসর করে বসে কি যেন বিড়বিড় করছে। আমি বই পেতে দেখে গভীর ভাইয়া বলল, বই পেও না মোহনা, বই পেও না। এই বলে গভীর ভাইয়া বাবার দিকে এগিয়ে এলো। আমি পিছনে দাঁড়িয়ে রইলাম। ভাইয়া কি বাবাকে বলল, হবু শ্বশুর, আমি আপনার আফরিনের মেয়ের জামাই। এসব কি করছেন আপনি? আপনার মেয়ের সন্তানদের জীবন নষ্ট করে দিবেন নাকি? এটা শুনে বাবা চোখ গভীর ভাইয়ার দিকে তাকিয়ে হাসি মুখে দোপাস করে বিছানায় শুয়ে পড়ল। মনে মনে মেয়ে এতক্ষণে তাকে ধরে রেখেছিল, এখন ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সে পড়ে গেছে। আমি পিছন থেকে গভীর ভাইয়ার মুখটা দেখেছিলাম না। গভীর ভাইয়া বলল, হ্যাঁ এডি, ছেলে মেয়েদের খুব ঘুম হারাম করে, আপনি আরামে ঘুমান। এই বলে গভীর ভাইয়া আমার দিকে তাকিয়ে বলল, খুব খারাপ কিছু বোর করেছে যেন বাবার উপর। আমি গভীর ভাইয়ার চেহারা দেখে চিৎকার দিয়ে পিছনে গেলাম এবং দেওয়ালের সাথে ধাক্কা খেলাম। এই সেই তৃতীয় চোখ যেটি গভীর ভাইয়ার কপালে ভেসে উঠছে। এই বলে আমি ভয়ে চিৎকার দিয়ে কান্না করতে লাগলাম এবং সেই মেয়েটা অনেক বেশি ভয় পেয়ে যায়। আজকের এপিসোডটি এখানেই সমাপ্ত করছি। বন্ধুরা, আপনারা পার্ট 2 দেখতে চাইলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং 100টা কমেন্ট হলেই আমি পার্ট 2 নিয়ে আসবো ইনশাল্লাহ। এই বলেই সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী এপিসোডে।